করে বলতে চাইনি, কিন্তু আমার মনে হলো আমার উপলব্ধিটা আমি স্বল্প সময়ে যদি পৌঁছতে পারি আমার বার্তাটা, সেটা একটা এটা তার সাহিত্য নিয়ে আপনার একটা অ্যাসেসমেন্ট, এটা তো চমৎকার। কিন্তু আমি যেটা জানতে চাইছি, যেটা আমরা জানতে পারি না, সম্ভব না আমাদের পক্ষে জানা, সেটা হচ্ছে যে আপনার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনি যখন বড় হচ্ছেন প্রথম কিভাবে কবে জানতে পারলেন যে আপনি নজরুল ইসলামের মানে সেই আমাদের মহিরুহ কিংবদন্তি নজরুল ইসলামের নাতনি? এটা কবে আপনি জানতে পারলেন? আমি সেই আপার কথা সূত্র ধরেই বলি। ছোটবেলায় যেমন একটা প্রত্যেক পরিবারে থাকে না যে গান জানতে হবে, কবিতা জানতে হবে, তো আমিও সেইভাবে ছোটবেলায় যখন প্রভাতী কবিতা ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে, বা লিচু চোর, কিংবা খুকিও কাঠবেড়ালি পড়ছি, অনেক প্রতিযোগিতায় যাচ্ছি, অংশগ্রহণ করছি, তখনও কিন্তু এই উপলব্ধিটা হয়নি বা কেউ আমায় বলেনি যে আমার দাদু কাজী নজরুল ইসলাম। বা পরবর্তীকালে যখন সংকল্প পড়েছি যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এবং সাম্যের গান গাই বা নারী, যত বয়স বেড়েছে সময়ের সাথে সাথে পরিচিত হয়েছি। কিন্তু হঠাৎ একদিন যখন আমি দেখলাম আমার স্কুলে বা আমার কোনো সংস্কৃতি জগতে সবাই আমাকে একটু বেশি যেন তোষামত করছে, তখন বাড়িতে এসে একটু মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি নজরুল ইসলামের কবিতা বলেছি কিন্তু আমাকে লোকে অনেক একটু বেশি বোধহয় ভালোবাসছে, সেটার কারণটা কি? তখন মা বলেছিলেন যে তোমার দাদু কাজী নজরুল ইসলাম। তো দাদু দিদা ঠাকুমা মানে আমার কাছে মনে হয় তারা খুব আদরের, মানে খুব প্যাম্পার করে। এখানে অনেকেই আছেন যাদের নাতি নাতনিরা রয়েছে, নাতি নাতনিরা মানে আমি দাদু দিদার কাছে অনেক আবদার আদর পাবো, যেটা মা বাবার কাছ থেকে আমি পাইনি। আমার ধারণা ছিল তারা সেরকমই হয়। আর আমি যেমন সৌভাগ্যের এরম পরিবারে জন্মগ্রহণ করেছি, তেমনি আমার দুর্ভাগ্য খুব ছোটোবেলায় আমি আমার পরিবারের স্বজনদের হারিয়েছি। আমার বাবাকে হারিয়েছি আমার যখন 4 বছর বয়স, তারপরে আমার ঠাকুমাকে আমি পাইনি একেবারেই। আমার দাদুকেও যখন আমি আবছা স্মৃতিতে যেটুকু রয়েছে সেটাও মানে খুব তাকে সুস্থ অবস্থায় দেখিনি, যেটা আপনি বললেন। কিন্তু আমি যখন তাকে ছবির দিকে তাকাতাম, তার ওরকম একটা চেহারা, ওরকম চোখ, আমি ভাবতাম যে কি মানুষটার মধ্যে কি আছে। তখনও লেখার গভীরতা বোঝার মতো ক্ষমতা আমার ছিল না, কিন্তু পড়তাম ছোটবেলায় তিনি কেমন ছিলেন। কিন্তু ক্রমশ তার জীবনী পড়তে পড়তে নিজেদেরও কোথাও রিলেট করতে পারতাম। কারণ আমরা কাজী নজরুল ইসলামের জীবনী যেটা দেখি যে দারিদ্র্যে ভরা একটা জীবন, আর্থিক অনটন তার ছিল, সেটা আমাদের পরিবারও ছিল। ব্যক্তিগত জীবনে তার পুত্র সন্তানদের পরিবারও কিন্তু যথেষ্ট আর্থিক স্বচ্ছন্দ ছিল না। আমরা আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ধরুন আমি কিংবা আমরা যখন যেটা রোকেয়া আপা বলছিলেন যে আমরা ভোর হলো দোর খোলো পড়ছি, আমরা জানি এটা কাজী নজরুল ইসলামের কবিতা। যদিও ওই বয়সে ওই স্কুলে কাজী নজরুল ইসলামকে আমাদের হয়তো জানার কোনো প্রয়োজন ছিল না, আমরা জানতামও না। কিন্তু আপনি জানছেন, আপনি পড়ছেন, কিন্তু আপনি জানছেন যে এই কাজী নজরুল ইসলাম আমার দাদু, আপনার দাদু, অথচ ক্লাসে পড়ানো হচ্ছে। হ্যাঁ, একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, এবং অবশ্যই আমার তার শিরায় শিরায় তার রক্ত। আমার মানে অনেক সময় আমার ব্যবহারিক অনেক অবস্থান দেখে আমার মা বা আমার বন্ধু বান্ধব অনেকে বলে যে ওই জন্য তুমি বিদ্রোহী কবির নাতনি, তাই জন্য তোমার এত বিদ্রোহ সব সময়। তো আমার মনে আছে আমি তখন আমাদের পাঠ্যপুস্তকে ক্লাস 9-এ কান্ডারি হুঁশিয়ার পড়ানো হতো, এবং আমাদের কোয়েশ্চেন পেপারে যখন 5-6টা কোয়েশ্চেনের মধ্যে চুজ এনি 3 অ্যান্ড রাইট এরকম একটা থাকতো। তো আমার খুব একটা খারাপ ছিলাম না পড়াশোনায়, মোটামুটি ভালোই ছিলাম। তো হঠাৎ আমাদের বাংলা ম্যাম ডেকে পাঠালেন পরীক্ষা। তা আমি বললাম যে কেন ডেকে পাঠালেন? এসে উনি বললেন অসম্ভব, আমি তো ভাবতেই পারি না তুমি এই জিনিসটা করতে পারো। তো আমি ভাবছি বোধহয় আমার উত্তর লেখায় কোনো ভুল হয়েছে কিছু। বলছে তুমি এতজন কবির লেখার মধ্যে তুমি কান্ডারি হুঁশিয়ারটাই বাদ দিয়েছো, তুমি লেখনি। আলাম আমার দাদু যে ভাবনা নিয়ে রেখেছিলেন সেই ভাবনাটা বোঝার মতো ক্ষমতা আমার তখন ছিল না, তাকে ব্যাখ্যা করার মতো ছিল না। মানে পরবর্তীকালে আমরা হয়তো কবিতা হিসেবে পড়েছি, গান হিসেবে গেয়েছি, কিন্তু তার অন্তর্নিহিত যে মানে সেটা বোধহয় এখনও আমরা সবাই বুঝতে পারি কিনা জানি না। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো পৃথিবীর চিত্রটাই বদলে যেত অনেক রকমভাবে, এটা আমার মনে হয়। ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু রোকেয়া আপাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি তো অত্যন্ত সচেতন মানুষ শুরু থেকে, আমরা জানি, যেহেতু আপনার কণ্ঠ আমরা শুনে আসছি, আপনি পাবলিক ফিগার, অর্থাৎ আপনি যে কণ্ঠ নিঃসৃত বাক্যগুলো ছুড়ে দিচ্ছেন সেগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষ শুনতো। নজরুলকে প্রথম কবে আপনি আবিষ্কার করলেন, কিভাবে আবিষ্কার করলেন? এই যে ভোর হলো দোর খোলো না, তারপরে যে আপনি একজন পরিণত মানুষ হিসেবে নজরুল যে অত্যন্ত বড় কবি
মানুষের কবি যেটা আপনি বলেছেন, সেটা আপনি কবে আবিষ্কার করলেন? আমি কবিকে ভালোবেসেছি কি কারণে, কারণটা কিন্তু খুব আমার কাছে হাসির মনে হয়। এখন বয়স বেড়েছে তো। আমার নানা ছিলেন, কবিতা ভালোবাসতেন, আমাদের আবৃত্তি করতে শেখাতেন। নানা খুব কাছাকাছি থাকতেন এবং কলকাতায় তখন স্কুলে আমরা আবৃত্তি করি, নাচ গান নাটক সবই করি। হঠাৎ একদিন নানা বললেন কি যে, তুই যে সারাক্ষণ বসে বসে এই হাবুদের ডাল পুকুরে করিস আর ভোর হলো দোর হলো করিস, সেগুলো কে লিখেছে জানিস? তখন তো আমার বোঝারও এতটা বয়স হয়নি। তা আমি বললাম যে হ্যাঁ জানি। ওই যে তুমি বলো যে বাবরি চুল এইরকম করে ঝাঁকানি দিয়ে আসে, খুব অগ্নিবীণা কী কী তুমি সব বলো, সেই তার জন্যই আমি পড়ি। কারণ তার জন্মদিন এবং যে রাশি সেটা কিন্তু নানাই বলেছিলেন। আমি মিথুন রাশির এবং তিনিও ছিলেন মিথুন রাশির এবং আমার মাথায় ওটা ছিল। তারপরে বড় হতে হতে একটা আমার মধ্যে সবসময় ছিল যে অনেক প্রশ্ন করা, এটা হবে না কেন, কেন আমি করতে পারবো না, এই ধরনের একটা ভাব আমার মধ্যে হয়তো চিরকাল ছিল, আজও আছে। এবং আমার মনে হয় যে যে মানুষ প্রশ্ন করতে জানে, যে মানুষ বিদ্রোহ ঠিক নয়, নিজের সম্মান, নিজের আত্মসম্মান সব কিছু নিয়ে অন্য মানুষের কথা চিন্তা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা কিন্তু কিছু না পাক নিজের জন্য কিছুটা স্বস্তি পায়। এবং আমি নজরুলকে তখন পড়া শুরু করেছি, অনেক কবিতা পড়তাম। প্রেমের কবিতাগুলো ভালো লাগতো না, ভালো লাগতো বটে, কিন্তু তার চেয়েও ভালো লাগতো, গান তো ভালো লাগতো, কিন্তু তার চেয়েও ভালো লাগতো যখন খুব বিদ্রোহী মনোভাব নিয়ে কোনো একটা কিছু বলতে যেতাম আর কবির কথায় সেগুলোকে খুঁজে পেতাম। তখন মনে হতো যে হ্যাঁ এইটাই করা উচিত। কারণ একটা ভারতবর্ষের ঔপনিবেশিক শাসন আমলে একজন কবি, বাঙালি কবি, তিনি এত সোচ্চার হয়েছিলেন, এটাই তো ভাবতে অবাক লাগে। এবং তখন থেকেই আমি নজরুলকে ভালোবেসেছি। কৌশিতা, আমি একটা বিষয় বলতে চাই যদি অনুমতি দেন, যে কাজী নজরুল ইসলামের চরিত্রের অনেকটা দিক, মানে তাকে যে বিদ্রোহী বলা হয় কিন্তু তার একটা উদার মন ছিল, বন্ধু বৎসল ছিলেন এবং একটা শিশু মনও ছিল এবং তিনি খুব শৌখিন প্রকৃতির মানুষ ছিলেন। এইটা হয়তো অনেকে জানেন বা জানেন না, এটা আমার বাড়ি থেকে শোনা, আমার মা শুনেছেন বাবা জেঠুর কাছ থেকে। এদিকে কিন্তু তার রোজগারপাতি তেমন ছিল না, তিনি ট্রামে করে না গিয়ে তিনি সবসময় ট্যাক্সিতে করে যাতায়াত করতেন এবং তার বন্ধুদের মধ্যে সবাই ছিলেন যেমন প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। তো একদিন প্রেমেন্দ্র মিত্র তাকে জিজ্ঞেস করেছিলেন যে কি ভাই, তুমি ট্রামে চলাচল করো না, সবসময় ট্যাক্সিতে যাও, তোমার তো যে প্রচুর অর্থ তুমি রোজগার করো তাও তো না, ওই জায়গাটা তো সংসারে দিলে সংসারটা বাঁচে। তখন বলছে যে না শোনো, ট্রাম খুব টিকির টিকির করে চলে, ধীরে ধীরে মন্থর গতিতে, ট্রামে গেলে মনে হয় আমার জীবনটাও কিন্তু মন্থর হয়ে গেল, কিন্তু আমি যখন ট্যাক্সিতে যাই, ট্যাক্সি যখন ঊর্ধ্বশ্বাসে দৌড়োয়, তখন আমি কিন্তু আমার পরিবারের সব অভাব অনটন আমি কিন্তু ভুলে যাই, তখন মনে হয় আমার জীবনটাও কোথাও গতি পেয়েছে। এবং এই ভাবনা চিন্তাটা, এই ফিলসফিটা আমাকে খুব আকৃষ্ট করে এবং ছোটদের প্রতি তার একটা ভাবনা। এটা একটা খুব ছোট্ট গল্প আমার যেটা মনে হয় যে জানা উচিত, যেহেতু বুলবুল মানে আমার বড় যেটা খুব ছোটোবেলায় মারা গেছেন, তিনি ছোটদের তো ভীষণই ভালোবাসতেন, কোথাও তার মন জুড়ে সবসময় একটা শিশু মনোভাব যেমন ছিল, তিনি তাকে মিসও করতেন। একবার একজন বন্ধুর বাড়িতে গানের আসরে যান, তো প্রায়শই যান, তা একটা ছোট্ট বাচ্চার সাথে দেখা হলো 3 বছর, সেই বাচ্চাটি গ্রাম থেকে শহর দেখতে এসছে। তার দাদু কোলে বসিয়ে খুব আদর করছে, বাহ খুব ভালো, তুমি কোথায় থাকো, গ্রাম থেকে এসছো, বা তো বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একদিন কলকাতার শহর দেখাতে নিয়ে যাব। তো বললো যে ঠিক আছে। উনি কিন্তু ভুলে গেছেন, চলে গেছে। পরে আরেকদিন আবার সেই বন্ধুর বাড়িতে এসছে, তখন ওই বাচ্চাটা আবার দৌড়ে এসে বলছে কি গো, তুমি যে আমায় বলেছিলে কলকাতা শহর দেখাবে, দেখালে না তো। তো উনি একটু অপ্রস্তুত হয়ে পড়লেন যে একটা বাচ্চাকে কথা দিয়ে কথা রাখতে পারেন, ওরা আচ্ছা চলো, হাত ধরে বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলেন, ধরে গোটা কলকাতা শহর দেখালেন। দেখানোর পর আবার যে জায়গা থেকে বাচ্চাটিকে নিয়ে গেছেন সেখানে নিয়ে আসলেন এবং গড়ের মাঠ, দক্ষিণেশ্বর মন্দির, চিড়িয়াখানা সব কিছু দেখানোর পর পকেটে হাত দিয়ে দেখলেন পকেট গড়ের মাঠ। কিন্তু ট্যাক্সিওয়ালা তো সেটা শুনবে না, পয়সা দিতে হবে। উনি ওই ট্যাক্সি করেই সব বন্ধুদের বাড়ি বাড়ি গেলেন, গিয়ে তাদের থেকে অর্থ সংগ্রহ করে সেই ট্যাক্সি ভাড়াটা মেটালেন। এবং একজন বন্ধু বলছে এ আবার কোন ধরনের মানে জিনিস।
তখন উনি বলছেন যে ওই শিশুর মুখে যে নিষ্পাপ একটা হাসি আমি দেখেছিলাম, ওইটাকে আমি কিন্তু কোনো অর্থ দিয়ে কিনতে পারবো না, ওর মূল্য কোনো কিছুতে হয় না। এটাই ছিলেন কবি নজরুল। আচ্ছা অনিন্দিতা, আমি আরেকটি কথা বলি, যেটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। আমার বাবার অনেকবার দেখার সুযোগ হয়েছিল নজরুলকে। নজরুল, আমরা সবসময় বলি যে খুব দারিদ্র্যের মধ্য দিয়ে জীবন কেটেছে। এই দারিদ্র্য, আমার বাবা বলতেন দারিদ্র্য কিন্তু নজরুলের নিজের সৃষ্টি। এই যে আপনি বলছিলেন, উনি কিন্তু অত্যন্ত বিলাসী মানুষ ছিলেন এবং খুব যে অল্প উপার্জন করেছেন তাও নয়। এই যে মাত্র 20 বছরের জীবনে, আমি 22 থেকে ওনার মানে অসুস্থ হয়ে যাওয়ার আগে পর্যন্ত বলছি, উনি কিন্তু গাড়িও কিনেছিলেন নিজে। উনি কিন্তু একটা চলচ্চিত্র